আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। সোমবার বাহিনীর বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের। বিবৃতিতে ইয়েমেনি বাহিনী বলেছে, আমরা উত্তর লোহিত সাগরে একটি ইসরায়েলি তেল ট্যাঙ্কারকে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী যোদ্ধাদের প্রতি সংহতি প্রকাশ। গাজা উপত্যকায় আমাদের ভাইদের বিরুদ্ধে ইহুদিবাদীদের গণহত্যা ও অবরোধের প্রতিক্রিয়া এবং লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি নৌ চলাচলের ওপর চলমান নিষেধাজ্ঞার ওপর জোর দেওয়ার জন্য ইয়েমেনের নৌবাহিনী উত্তর লোহিত সাগরে একটি ইসরায়েলি তেল ট্যাঙ্কারকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সামরিক অভিযান চালিয়েছে। তিনি আরও বলেন, এই অভিযান সরাসরি জাহাজকে আঘাত করেছে। সারি জোর দিয়ে বলেন, যুদ্ধের সমাপ্তি এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর থেকে অবরোধ তুলে নেওয়া না হলে এই ধরনের অভিযান চলতেই থাকবে। সোমবার এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, সৌদি আরবের বন্দর শহর ইয়ানবুর দক্ষিণ পশ্চিমে লাইবেরিয়ার পতাকাবাহী ইসরায়েলি মালিকানাধীন একটি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশ্বের শীর্ষ গণহত্যা গবেষকদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স বা IAGS ঘোষণা করেছে, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। জাতিসংঘের 1948 সালের গণহত্যা কনভেনশনের সংজ্ঞা অনুযায়ী ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে তারা একটি প্রস্তাব পাশ করেছেন। 3 পাতার ওই প্রস্তাবে সংগঠনটি ইসরায়েলের 22 মাস ব্যাপী যুদ্ধকালীন কর্মকাণ্ডকে গণহত্যা, যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছে। বিশ্বের বৃহত্তম এই পেশাদার সংগঠনটিতে প্রায় 500 সদস্য রয়েছেন, যাদের মধ্যে অনেকেই হলোকাস্ট বিশেষজ্ঞ। ভোটে অংশ নেন সদস্যদের 28% এবং তাদের মধ্যে 86% এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। ঘোষণায় বলা হয়, ইসরায়েল সুপরিকল্পিতভাবে গাজার স্বাস্থ্য, শিক্ষা ও ত্রাণ খাত ধ্বংস করেছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী প্রায় 50,000 শিশু নিহত বা আহত হয়েছে, যা ফিলিস্তিনি জনগোষ্ঠীর টিকে থাকা ও পুনর্জন্মের ক্ষমতাকে বিপর্যস্ত করছে। এছাড়া গাজা থেকে সব ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদের পক্ষে ইসরায়েলি নেতাদের প্রকাশ্য সমর্থন এবং আবাসন ব্যবস্থা প্রায় পুরোপুরি ধ্বংস করার কথাও প্রস্তাবে তুলে ধরা হয়। প্রস্তাবে ইসরায়েলি নেতাদের বক্তব্যের উল্লেখ রয়েছে, যেখানে গাজার জনগণকে অমানবিক শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং অঞ্চলটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সোমবার জানিয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্সের ঘোষণা গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত গণহত্যার নতুন আইনি প্রমাণপত্র হিসেবে বিবেচিত হবে। হামাস উল্লেখ করেছে, IAGS এর সিদ্ধান্তে দেখা গেছে, দখলদার জায়নবাদী সত্তা গণহত্যা সংগঠনের সকল আইনি মানদণ্ড পূরণ করেছে। হামাসের একটি বিবৃতি হাতে পেয়েছে ইয়েমেনি সংবাদ সংস্থা সাবা, যেখানে বলা হয়েছে, এই ঘোষণা প্রমাণ করেছে জায়নবাদী সত্তা এবং যুদ্ধ অপরাধী নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো পদক্ষেপ নেই। এটিকে লজ্জাজনক কলঙ্ক এবং মানবতার সুরক্ষায় অভাবনীয় ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করেছে হামাস। সংগঠনটি আরও বলেছে, এর নিষ্ক্রিয়তা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে। প্রতিরোধ আন্দোলনটি আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানায়, তারা যেন ইসরায়েলি সেনাদের হাতে সংগঠিত গণহত্যা, বাস্তুচ্যুতি এবং জাতিগত নির্মূলের অপরাধ বন্ধ করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করেন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোট জানিয়েছেন, এই মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন তারা। ম্যাক্সিম প্রেভোট মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, জাতিসংঘের অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
একই সঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। প্রেভোট আরও লিখেছেন, বেলজিয়াম ইসরায়েলের ওপর 12টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে, যার মধ্যে রয়েছে ইহুদি বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয় নীতি পর্যালোচনা। তিনি আরও বলেন, ফিলিস্তিনে বিশেষ করে গাজায় মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে জুলাইয়ের শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন, প্যারিস আগামী 9 থেকে 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এরপর অস্ট্রেলিয়া, কানাডা সহ বেশ কয়েকটি দেশ ঘোষণা করে তারাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তবে কিছু দেশ বলেছে তারা তাদের স্বীকৃতির জন্য শর্ত আরোপ করতে চায়। এবছরের এপ্রিল পর্যন্ত প্রায় 147টি দেশ অর্থাৎ জাতিসংঘের 75% সদস্য রাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। বেলজিয়ামের এই ঘোষণা এমন সময় এলো যখন প্রায় 2 বছর ধরে গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনে 63,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,60,000-এর বেশি। চীন, ভারত, রাশিয়া, ইরান সহ 10টি দেশ নিয়ে গঠিত সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও গাজায় বেসামরিক লোক হতাহতের ঘটনা এবং মানবিক বিপর্যয় ঘটানো ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি সোমবার জানায়, তারা জুনে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলারও কঠোর নিন্দা জানাচ্ছে। উত্তর চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত সম্মেলনের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, সদস্য রাষ্ট্রগুলো ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। গাজায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ও মানবিক বিপর্যয় ঘটানো কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাচ্ছে। পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি এবং বাধাহীন মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, গত জুন মাসে পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা সহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো ইসরায়েলি ও মার্কিন হামলা এবং এর ফলে বেসামরিক হতাহতের ঘটনাগুলো আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও ইরানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। এসসিও সদস্য দেশগুলো বলেছে, এই ধরনের পদক্ষেপ শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে আন্তর্জাতিক নিরাপত্তাকে বিপন্ন করে। তারা জোর দিয়ে বলেন, জনসংখ্যা ও পরিবেশ রক্ষার জন্য সশস্ত্র সংঘাতের সময়ও পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা স্থায়ীভাবে নিশ্চিত করতে হবে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এবং তার জর্ডানি সমকক্ষ আইমান সাফাদি গাজায় যুদ্ধবন্ধে গৃহীত প্রচেষ্টার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। স্লোভেনিয়ার ব্লেড স্ট্র্যাটেজিক ফোরামের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে দুই মন্ত্রী জোর দিয়ে বলেন, গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি, চলমান মানবিক বিপর্যয়ের অবসান এবং মানবিক ত্রাণ ও চিকিৎসা সহায়তা জরুরি ও শর্তহীনভাবে সরবরাহ করতে হবে। দুই পক্ষ ইসরায়েলি আগ্রাসন ও গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের কঠোর নিন্দা জানিয়ে বাস্তুচ্যুতি, অনাহারে রাখার কৌশল এবং দখলদারিত্ব কার্যক্রমকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। তারা সতর্ক করে বলেন, আন্তর্জাতিক আইনের এসব প্রকাশ্য লঙ্ঘন কেবল মানবিক ভোগান্তি বাড়াবে এবং শান্তির সম্ভাবনাকে দুর্বল করবে। আবদেলাত্তি ও সাফাদি আগ্রাসন বন্ধে কার্যকর ভূমিকা নিতে এবং সংকটের মূলে গিয়ে সমাধানের পথ খুঁজতে আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষত প্রধান শক্তিগুলোর প্রতি আহ্বান জানান। তাদের মতে, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরায়েলি অধ্যত্ব অব্যাহত থাকলে এই অঞ্চলে স্থিতিশীলতা আসবে না। দুই মন্ত্রী বলেন, এই অঞ্চলে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হল 1967 সালের 4 জুনের সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। তারা জোর দিয়ে বলেন, মিশর ও জর্ডান ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করবে। এসব রাজনৈতিক বক্তব্য এমন সময় এসেছে যখন দুই দেশের সঙ্গে ইসরায়েলের অর্থনৈতিক সহযোগিতা জোরদার হচ্ছে। কয়েক সপ্তাহ আগে মিশর ইসরায়েলের লেভাথান গ্যাস ক্ষেত্রের সঙ্গে $35 বিলিয়ন প্রাকৃতিক গ্যাস চুক্তি চূড়ান্ত করেছে, যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় রপ্তানি চুক্তি। এর মাধ্যমে 2040 সাল পর্যন্ত সরবরাহ নিশ্চিত হবে। অন্যদিকে জর্ডান ফল ও সবজি আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ইসরায়েলের সঙ্গে কৃষি পণ্য বাণিজ্য পুনরায় শুরু করেছে।
সমালোচকদের মতে এই ধরনের দ্বৈত নীতি মিশর ও জর্ডানের রাজনৈতিক বক্তব্যের বিশ্বাসযোগ্যতাকে খর্ব করছে এবং আঞ্চলিক রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরায়েলের গভীর অর্থনৈতিক সম্পৃক্ততাকে প্রকাশ্যে নিয়ে আসছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।